প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা অনুপাত এবং সমানুপাত এর দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। তো এই দ্বিতীয় ক্লাসটা আশা করি অনেক গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। কিভাবে অনুপাত সমানুপাত আমরা ইউজ করব, এবং আজকে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন এবং সিকিউ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা আজকে দেখতে পাবো। চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। কিভাবে সমাধান করা যায় এমসিকিউ এবং সিকিউ সেটা আমরা যেহেতু নিয়ম কানুন সব আমরা জানি, তাহলে আজকে আর দেরি না করে আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমেই আমরা এমসিকিউতে আসলাম যে আমরা কত দ্রুত আমরা এমসিকিউ গুলো সলভ করতে পারি। আচ্ছা দেখো কোশ্চেনটা। তো প্রথমে আমার কাছে মনে হলো যে এটা তোমার যোজন বিয়োজন করলেই হবে। তো যোজন বিয়োজন করি আমরা, তাহলে উপরে যে জিনিসটা থাকে দেখো, যদি প্রথমটা একটু দেখায় দিই আমরা এখানে রাফ করে, ধর এখানেই করি যে 1 মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স। উপরে লিখলাম যোজন, সিমিলারলি 1 যোগ 3 1 মাইনাস 3। তো এইটা আর এটা ক্যান্সেল, এইটা আর এটা ক্যান্সেল। তাহলে যে জিনিসটা থাকলো যদি শর্টকাট লিখি, ধর উপরে 1 আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স, 4 আর 2 এখানে 2। 1 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ। আচ্ছা, আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম হাফ, এবং এটা বের করতে আমাদের কোনো অসুবিধা হয় নাই। দেখো হাফ কোথায় আছে, এই যে হাফ। আচ্ছা, এই কোশ্চেনটা যখনই আসে তখনই অনেকে এদিকে তাকায় না, আমরা অনেকবার টেস্ট করছি, সে ডাইরেক্ট এখান থেকে এক্স এর মান বের করে। তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এক্স এর মান বের করার অপশন থাকে যে এত হলে এক্স ইকুয়াল টু কত। তো তখন এক্স এর মান বের করলে কিন্তু অ্যান্সারটা এইটা আসবে, এবং সঙ্গে সঙ্গে তখন এটা দাগ দেয়, এরপর ভুল শুরু হয়। তো আমরা কোশ্চেন অনেক মনোযোগ দিয়ে দেখবো সবাই। আশা করি আমরা বুঝতে পারছি প্রথমটা কিভাবে আসলো। দেখো 2 নম্বর কোশ্চেন। এটা যদি হয় ওয়াই ইকুয়াল টু কত, তো আমরা খুবই দ্রুত এটাকে ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো তুমি মনে মনে এখানে লিখতেও পারো, না লিখে করতে পারো। 27 বাই ওয়াই। তো আমরা কিন্তু বুঝতে পারছি যে 4 ইন্টু দেখো সরাসরি লিখতে পারি 4 ইন্টু 27 ইকুয়াল টু ডিভাইডেড বাই 3, 36। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তারপরে তোমরা একটু চিন্তা করো।
আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 1.5 গুণ হলে, মানে যা ছিল তার 1.5 গুণ যদি হয়, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? এই কোশ্চেনটাও কিন্তু একটা অন্য ধরনের কোশ্চেন। আমি কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে এই কথাটা বলি নাই, যে 1.5 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে। তাহলে দেখো, 1.5 গুণ মানে কি 3/2। তার মানে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে 1.5 গুণ হওয়ার কারণে হলো 3/2a। আর যখন a ছিল তখন তোমার ক্ষেত্রফল ছিল a স্কয়ার। তার মানে আমরা জানি যে একটা বাহুকে স্কয়ার করলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এখানে যদি আমরা হোল স্কয়ার করে দেই, তাহলে যে জিনিসটা পাবো 9/4 a স্কয়ার। তাহলে আমার হবে ক্ষেত্রফল 9/4 গুণ। তার মানে বাহুর দৈর্ঘ্য যদি 1.5 গুণ হয়, তাহলে ক্ষেত্রফল হবে 9/4 গুণ। এইটাও আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এই যে 9/4 গুণ। তার মানে এমসিকিউ দাগানো আমাদের কাছে কোনো ব্যাপার না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা আস্তে আস্তে মানে ম্যাথের ডিপে ঢুকবো। তো তোমরা বই, খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো, অরিজিনাল ক্যালকুলেটর। কে তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরস এর ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। আচ্ছা, আমরা আশা করি অরিজিনাল ক্যালকুলেটরের মধ্যে আছি। আচ্ছা, এরপরেরটা চলে গেলাম আমরা। একটি সমান্তরিকের পরিসীমা 28 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 4:2 হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর অন্তর কত সেন্টিমিটার? এই দেখো এমসিকিউ। তো এমসিকিউ কোনটা হবে একটু বের করার চেষ্টা করো, দেখি কে পারে। একটু টাইম দিলাম। দিবে, দেখি তোমরা এইটা অ্যান্সার। দেখো যেখানে আমরা আছি, এটার অ্যান্সারটা জানা দরকার। তো নিজেরা চেষ্টা করো, আমরা নিজেরাও একটু দেখি। লেট সামান্তরিক দেখতে কেমন আমাদের সবারই জানা আছে। একটা সামান্তরিক নিলাম। তো সন্নিহিত বাহু যেটা বড়, এটাকে আমরা ধরলাম 4x, আর ছোটটাকে আমরা ধরলাম 5x। তাহলে কিন্তু আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে আমরা বলতে পারি যে 4x প্লাস 5x, তাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি দেন পরিসীমা পাবো। আর সেই পরিসীমা দেওয়া আছে তোমার 28 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা দেখো 7x ইকুয়াল টু 14, দেন x ইকুয়াল টু 2। তো যে কোনো ক্ষেত্রে তোমরা এই ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারো, টেস্ট করার জন্য তোমরা ইউজ করতে পারো। এখন আমার দরকার হচ্ছে
অন্তর। তাহলে আমার বৃহত্তম বাহু আসলো তোমার 4 × 2, একবারে যদি লিখি 4 × 2 মাইনাস 3 × 2, দেখো অ্যান্সার 2। এই যে হচ্ছে আমার অপশন। তো আমরা আশা করি বুঝতে পারছি সবাই, এবং এমসিকিউ কিন্তু আমাদের 1 মিনিটের বেশি কোনোটাই লাগবে না। তুমি যদি ক্যালকুলেটর প্লাস নিজে একটু অ্যালার্ট থাকো তাহলে অবশ্যই আমাদের জন্য টাইম কিন্তু খুবই কম লাগবে। আচ্ছা, বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, মানে কোশ্চেনটা তোমাকে খুব ভালো মতো দেখতে হবে যে একটা বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সো লেট একটা বর্গক্ষেত্র, সেটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, এটার বাহু মনে করে এ দিলাম, তাহলে অবশ্যই কর্ণটা কিন্তু তোমার √2a। এখন দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে a স্কয়ার, আর কর্ণের উপর যদি বর্গক্ষেত্র আঁকি তাহলে কর্ণের দৈর্ঘ্য তোমার √2a, তাহলে সেই ক্ষেত্রে √2a এই হোল স্কয়ার যদি করি 2a স্কয়ার, কাটাকাটি থাকলো 1/2, তাহলে রেশিও কি 1:2। এই যে কোনো কারণে যদি উল্টাপাল্টা করো আগেরটা পরে পরেরটা আগে লাগবে তাহলে কিন্তু ভুলটা হতে পারে। তো আমার মনে হয় এইটাও বের করা কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার হয় না এবং খুবই সহজ বলা যায়। আচ্ছা, এখন আমরা একটু সিকিউ টাইপের কোশ্চেনে ঢোকার চেষ্টা করি, এবং এমসিকিউ তুমি যত শর্টকাট করতে পারো কোনো অসুবিধা নাই, কিন্তু যখনই আমরা সিকিউতে যাব তখন কিন্তু আমাকে একটু সুন্দর করে লিখতে হবে। সুন্দর করে যদি না লিখি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আসবে না, বা নাম্বার ঠিক মতো আসবে না। দেখো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, পরিসীমা এত সেন্টিমিটার। কোশ্চেন হলো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা অনুপাত দেওয়া থাকলে কিভাবে এগুলো বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো কিভাবে আমরা স্টার্ট করব, সবাই একটু মনোযোগ দিও। তাহলে এখান থেকে আমি এ নাম্বারটা স্টার্ট করলাম। তুমি ইচ্ছা করলে প্রথমে ধরে নিতে পারো যে ধরি অনুপাতের সাধারণ রাশি এক্স, এটা হচ্ছে সিকিউতে লেখার নিয়ম, এটা লিখবা। ধরি অনুপাতের সাধারণ রাশি এক্স, ধরলে স্যার খুশি হবে। সুতরাং বাহু তিনটির দৈর্ঘ্য আমরা যদি যথাক্রমে লিখে দেই তাহলে বলতে পারি 5x, 8x এবং 12x সেন্টিমিটার। যেহেতু সবকিছু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এটাকে আমরা সেন্টিমিটার বলতে পারি। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যদি জানি তাহলে আমরা পরিসীমা কিন্তু বের করতে পারবো। তাহলে এখান থেকে তুমি লাগে এক্ষেত্রে আমরা পাই, অথবা অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x, 8x, 12x সমান সমান 75। এই যেটা আছে এখান থেকে আমাদের x এর মান বের করতে পারলেই আমাদের কাজ হয়ে গেল। সরাসরি করতে পারো, আর দেখো এইভাবে আমরা ইউজ করতে পারি। তার মানে 5 প্লাস 8 প্লাস 12 দ্যাট ইজ 25, তার মানে 75 ডিভাইডেড বাই অ্যান্সার ইকুয়াল টু 3। দ্যাট মিন্স x ইকুয়াল টু 3। তাহলে x এর মান যখন 3 হয় তাহলে বাহু তিনটির দৈর্ঘ্য কিন্তু আমাদের কাছে এখন কোনো ব্যাপার না। তাহলে বাহু তিনটির দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি যথাক্রমে দিয়ে লেখো। প্রথমে আছে 5 × 3 15, 3 × 8 24, আর 3 × 12 36 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে
বলতে পারো যে 3টা বাহুর দৈর্ঘ্য নাম্বার কোশ্চেন আমরা বের করে ফেললাম। আশা করি কারো কোনো অসুবিধা হয় নাই। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাও, ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে। দেখো, তাহলে আমরা এখন পরের কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা যে 3টা জিনিস পাইলাম সেই 3টা জিনিসকে আমরা মনে রাখলাম, 15, 24 এবং 36। আচ্ছা, এর পরের কোশ্চেনে যদি যাই, দেখো ত্রিভুজের বড় এবং ছোট বাহুকে যথাক্রমে দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের সমান দৈর্ঘ্য নিয়ে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তো আয়তক্ষেত্র যদি আমরা আঁকি, ধরো নর্মাল ভাবেই যদি আঁকি, একটা আয়তক্ষেত্র আঁকলাম। আচ্ছা, আমরা একটা আয়তক্ষেত্র আঁকলাম এবং এই আয়তক্ষেত্রের তোমার যে বড় বাহুটা সেটা ছিল ত্রিভুজের বড় বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে এটা নিলাম আমরা 36। এরপরে ছোট বাহুকে আমাদের বলছে তোমার প্রস্থ নেওয়ার জন্য। ছোট বাহুকে আমরা আগেরটা প্রস্থ, তো সেই ক্ষেত্রে আগে ছিল 15। যদি ভুলে যাও তাহলে একটু দেখে নিবা, দেখো 15 আর হচ্ছে 36। আচ্ছা, এখন আমার যে কোশ্চেন, প্রস্থ ধরে অঙ্কিত আয়তের কর্ণের সমান, তাহলে আমাদেরকে একটা কর্ণ আঁকতে হবে এখন। তো আমরা ইচ্ছা করলে একটা এখন কর্ণ আঁকতে পারি। ধরো মন চাইলে একেবারে আয়োজন করে আঁকতে পারি। দেখো, সে কর্ণ আঁকলাম। তাহলে এখন যদি আমরা সেই কর্ণের দৈর্ঘ্য চাই, এ নাম দিলাম A B C D, তুমি কিন্তু এগুলা সব সুন্দর করে লিখবা। তাহলে এখন কর্ণের দৈর্ঘ্য AC সমান সমান, কর্ণের দৈর্ঘ্য AC সমান আমরা বলতে পারি, দেখো AB স্কয়ার এবং BC স্কয়ার। তাহলে AB স্কয়ার BC স্কয়ার আমরা ভ্যালু জানি, তো সেই ভ্যালুটা আমরা এখন এখানে লিখে দিব, 36 হোল স্কয়ার আর 15 হোল স্কয়ার। এরপরে তো তোমার কাছে সেই ক্যালকুলেটর আছেই। তাহলে দেখো 36 তার স্কয়ার লিখলাম প্লাস 15 তার স্কয়ার, আমার টোটাল হলো 1521। 1521। এখন এটাকে আমাদের রুট ওভার করা দরকার। দেখো, রুট ওভার করার জন্য সুন্দর অপশন আমাদের আছে 39। তাহলে আমরা কিন্তু কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 39 সেন্টিমিটার। এই যে 39 সেন্টিমিটার। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আশা করি কারোরই হয় নাই। তো এখন আসো, আমাকে তো কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে নাই। দেখো, কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি জানি, কিন্তু বর্গের ক্ষেত্রফল জানি। এর মধ্যে কিন্তু তোমরা আরেকটু সুন্দর করে লিখবা, আমি মোটামুটি দেখাচ্ছি। তাহলে আমরা তাহলে এখন লিখতে পারি, দেয়ারফর নির্ণেয় বর্গের ক্ষেত্রফল। নির্ণেয় বর্গের ক্ষেত্রফল মানে আমরা যে বর্গক্ষেত্রটা এখন চাই, তো সেটাকে আমরা বলতে পারি না AC স্কয়ার, তার মানে 39 হোল স্কয়ার। এখন তুমি আবার 39 কে হোল স্কয়ার করে দাও। দেখো, আমরা 39 কে এখন হোল স্কয়ার করে দেই, 1521। তার মানে এই যে মাঝখানে যে কাজটা করলাম, এটা আলটিমেটলি MCQ এর জন্য দরকার নাই, বাট সিকিউতে আসলে কিন্তু তোমাকে আয়োজন করতে হবে। আমার মনে হয়, আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছো।
আমরা এখন পরেরটায় যাই। দেখো এইখানে যদি আমরা যাই সরাসরি, আমাদের কাছে কিন্তু এখন যা যা আছে তোমাদের মনে আছে সবারই, যে উক্ত আয়তের দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি আর প্রস্থকে 20% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, সেটা আমরা বের করব। হ্রাস পাবে, তাইলে আমরা এখান থেকে দৈর্ঘ্য আগে ছিল তোমার 36, তাহলে সেই এটা আমরা এখন একটু যদি আন্দাজে আঁকাই আয়তক্ষেত্রটাকে এইখানে, আচ্ছা এ বি সি ডি নাম দিয়ে রাখলাম। আগে ছিল কিন্তু তোমার 36 আর হচ্ছে 15, এটা কিন্তু আগেরটা। এখন 10% বৃদ্ধি পেলে, তাহলে এখান থেকে সরাসরি লিখি 10% আগে যা যা আছে সব লিখলাম, 10% বৃদ্ধির পর দৈর্ঘ্য হবে, আগে ছিল তোমার 36 প্লাস 36 এর 10%, তাহলে এটাকে আমরা 36, মনে আছে কিনা, পার্সেন্ট মানে 10/100। তাহলে এই জিনিসটাকে এখন আমাদের কাছে আবার ক্যালকুলেটরের হেল্প লাগবে। চলে গেলাম ক্যালকুলেটরের কাছে। দেখো 36 ইন্টু, বলতে পারি সরাসরি যা আছে তাই লিখতে পারো, আর মন চাইলে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। তো 36 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এরপরে প্লাস 36, 39.6 যে জিনিসটা আসলো 39.6। দেখো এটাকে আমরা সেন্টিমিটার লিখে রাখতে পারি, যেহেতু অঙ্কটা সেন্টিমিটার ছিল। তাহলে এখন বৃদ্ধির পরে এরকম হইলো। সিমিলারলি 20% হ্রাস পাওয়ার পরে প্রস্থ কি হবে, দেখো যদি ডাইরেক্ট লিখি 20% হ্রাস পাবার পরে কত হবে, তাহলে আগে ছিল 15 মাইনাস 15 এর 20%, তাহলে 15 মাইনাস 15 ইন্টু 20/100। আচ্ছা এখন তোমরা আবার সেই মেশিনের হেল্প নাও, তাহলে 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, তার মানে 15 থেকে 3 গেলে 12। আচ্ছা তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের নতুন যে ঘটনাটা ঘটলো আয়তক্ষেত্রের যে পরিবর্তন, মানে পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা বলতে পারি পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে আসলো তোমার কত, 39, 6 হচ্ছে 12 সেন্টিমিটার। 39.6 ইন্টু 12, দেখো 475.2, যে জিনিসটা আসলো 475.2 সেন্টিমিটার স্কোয়ার। এখন যেটা অরিজিনাল ছিল, মানে শুরুতে, শুরুর আয়তের ক্ষেত্রফল ছিল দেখো
36 ইন্টু 15, এটা তুমি আগেও বের করে রাখতে পারো। আচ্ছা, তাহলে এইটা করলে আমাদের কত আসে আমরা দেখি। 36 ইন্টু 15, দেখো 540 540 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে হ্রাস না বৃদ্ধি, আমাদের কিন্তু হ্রাস হয়েছে। তো আমরা একটু পূর্বের এখান থেকে একটু জায়গাটা নিয়ে নিই। দেখো তোমরা আগে হ্রাস কত পার্সেন্ট হয়েছে নিজেরা যারা যারা বুঝছো তারা বের করে ফেলো, আর যাদেরকে সমস্যা তাদের জন্য আমরা বের করে দিচ্ছি। দেখো তাহলে এখন সরাসরি যদি লিখি, হ্রাস পায়, আগে ছিল তোমার 540 মাইনাস 475.2, এটা আমরা মাইনাস করে দেই, মাইনাস 475.2, দেখো 64.8, এটা হচ্ছে হ্রাস। এখন হ্রাস পাবার শতকরা হার আমরা বের করতে চাই। তো শতকরা হার তুমি সরাসরি বের করতে পারো, আর তোমার তো ক্রিয়েটিভ কোশ্চেন, অতএব তোমাকে একটু আয়োজন করে লিখতে হবে। সে আয়োজন করে যদি লিখতে চাও তাহলে আমরা লেখার সিস্টেমটা তোমাকে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে তুমি লিখবা। দেখো যদি আমরা একটু অন্য কালার দিয়ে লিখি, তোমার অরিজিনাল ছিল কি 540, তাহলে 540 থেকে হ্রাস পায়, লেখো 540 থেকে হ্রাস পায় 64.8, সুতরাং 1 থেকে হ্রাস পায় 64.8 ভাগ 540, আর তোমাকে যত শতকরা বের করতে বলছে তাহলে 100-তে হ্রাস পায়, তাহলে আমরা এখানে লিখলাম 64.8 ইন্টু 100 ডিভাইডেড বাই 540। তুমি কিন্তু ইচ্ছা করলে সরাসরি ভাবে লিখতে পারো, কিন্তু সিকিউ যেহেতু অতএব আমাদের একটু আয়োজন করেই লিখতে হবে। তাহলে এইটা ইন্টু 100 ডিভাইডেড বাই 540, দেখো 12%, মানে সুন্দর একটা অ্যান্সার আসছে 12, এটার অ্যান্সার আসলো 12, আর আমি এইভাবে লিখবো অ্যান্সার 12% হ্রাস। তো আমার মনে হয় এটা খুবই কিন্তু জনপ্রিয় অঙ্ক, তোমরা আশা করি অবশ্যই জিনিসটা বুঝতে পারছো। এইটা নিয়ে কোনো কাউকে কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পরেরটায় চলে যাই। দেখো 10 বছর পূর্বে পিতা, পুত্র ও মায়ের বয়সের অনুপাত ছিল 5:2:4। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। কোশ্চেন হলো এই নাম্বার আছে এরকম, এই নাম্বার কোশ্চেন যা কি তাই আসতে পারে, এখানে স্ট্রিমের সাথে রিলেশন থাকতেও পারে নাও পারে। বি নাম্বারে আছে মায়ের বর্তমান বয়স কত, সেটা অবশ্যই স্ট্রিমের সাথে রিলেটেড হবে। আবার সি নাম্বারে বর্তমান বয়সের গড় এত হলে কত বছর পর তাদের বয়স 170 হবে। সি নাম্বার কোশ্চেন কেউ যদি ইচ্ছা করে বি থেকে জ্ঞান নিয়ে করতে পারে, আর কারো যদি মন চায় 7 নাম্বার যে স্ট্রিমটা গেল ওখানটা সরাসরি করতে পারে। তাহলে দুইটা কিন্তু অপশন, সি নাম্বার কোশ্চেনের জন্য কেউ যদি এ বি এর জ্ঞান ইউজ করে বললেই হবে বি থেকে পাই, আর যদি বলে না আমি একদম শুরু থেকে যেখানে আমার স্ট্রিংটা দেওয়া আছে সেখান থেকে ইউজ করবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমে চলে গেলাম এ নাম্বারে।
তাহলে এই নাম্বার খুবই শর্টকাট, যত তাড়াতাড়ি করা যায়। তো আমরা বুঝছি এই নাম্বারের জন্য যোজন বিয়োজন করলেই ঘটনা ঘটার কথা। তো আমরা সরাসরি যোজন বিয়োজন করি। তার আগে যেহেতু সিকিউ তোমাকে এরকম গিভেন দ্যাট বা দেওয়া আছে, বাংলায় লিখবা। লেখার পর এইভাবে লিখবা টোয়াইস এক্স। অঙ্কের স্টার্টিংটা অবশ্যই সুন্দর হবে, মাঝখানে সিম্পলিফিকেশন নিজের মতো করবা, কিন্তু বাট অ্যান্সার প্লাস স্টার্টিং এর চেহারা যেন একটু ভালো সুন্দর হয়। এর জন্য আমি প্রত্যেকবারই বলছি যে তোমাদের কাজ হবে স্টার্টিংটা সুন্দর করা। টোয়াইস এক্স মাইনাস থাইস ওয়াই মাইনাস টোয়াইস এক্স মাইনাস থাইস ওয়াই ইকুয়াল টু 1+7 আর 1 - 7। এখানে সাইড নোট আমরা অবশ্যই দিব। আচ্ছা, এরপরে দেখো এই এই নাই হয়ে গেল, থাকলো কি 4x 6y 8 - 3। তাহলে আমরা কিন্তু লিখতে পারি x/y, এখানে তোমার 6 - 6, তার মানে 2/1। এই লাইনটা সবাই ঠিক আছে নাকি? দেখো আমরা 4 আর নিচে আছে 6, বলতে পারো 6/4 দিয়ে অল সাইড মাল্টিপ্লাই করে দিছি। তো ঘটনা কিন্তু ঘটে গেছে, আমরা বুঝতে পারছি 2:1। এটা বুঝতে আমার মনে হয় আমাদের কারো কোনো অসুবিধা হয় নাই। এখন আমরা চলে যাই মায়ের বর্তমান বয়স কত। আর কোশ্চেনটা মনে রাখো 5:2:4 আমাদের যে রেশিওটা। আচ্ছা, তাহলে আমরা শুরুতে এইটা লিখে নিলাম যে আমাদের রেশিওটা দেওয়া আছে। দেখো এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক। 5:2:4 আর হলো বর্তমানে পিতার বয়স ছেলের বয়সের ডাবল, এটা বলে দিছে। তাহলে কিন্তু আমরা সেই আগের মতোই সরি মনে করি একই লেখা অনুপাতের সাধারণ রাশি x। সবাই লেখো অনুপাতের সাধারণ রাশি x। তাহলে এখন 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর। 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x বছর। সুতরাং 10 বছর পূর্বে মায়ের বয়স ছিল 4x বছর। তাহলে এটা কিন্তু আমরা অনুপাত থেকে পাইলাম। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি বর্তমানে, বর্তমানে
ওকে, আমরা দেখো আবার আমরা ফিরে আসছি। তো তাহলে বর্তমানে 10 বছর পূর্বে যদি তোমার এই বয়স থাকে তাহলে বর্তমানে কি হবে? আমি এই পাশে লিখলাম বর্তমানে, ধরো পিতার বয়স, মানে এখান থেকে যদি আমি লিখি সংক্ষেপে লিখলাম পিতার বয়স, শোনো বর্তমানে পিতার বয়স, তাহলে আমার কি হবে 5x+10। বর্তমানে পুত্রের বয়স 2x+10। আর বর্তমানে মাতার বয়স 4x+10। এটা কিন্তু তুমি অনেক সুন্দর করে লিখবা। তো আমরা যেহেতু কিছু লিখছি বা আমি বলে দিচ্ছি, এভাবে তোমরা বোঝার চেষ্টা করো। এখন আরেকটা কোশ্চেন আমাকে বলে দিচ্ছে যে বর্তমানে বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে কিন্তু আমরা এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন বলতে পারি। অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো, সেটা যদি আমরা বলি তাহলে আমাদের কি দাঁড়ায়, যে বর্তমানে পিতার বয়স 5x+10 আর পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 2x+10। আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে 4x+20, এখানে সাইড চেঞ্জ করি, x=10। তাহলে x=10 আমার বের হয়ে গেল। তাহলে আমার এখন দরকার হচ্ছে মায়ের বয়সটা বের করা। তাহলে মায়ের বয়স বর্তমানে ছিল কি 4x প্লাস এত, তাহলে 4 × 10 প্লাস 10। তো আমার মনে হয় তোমাদের কাছে ক্যালকুলেটর সবার কাছে আছে। তো দেখো আমরা এবার এইভাবে দেখাই দেই, এই যে 50, মায়ের বয়স 50। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, সুতরাং মায়ের বয়স 5 × 4 × 10 প্লাস 10, সরাসরি লিখলাম 50 বছর। তাহলে এইখান থেকে আমরা কিন্তু একটা জিনিস পেলাম যে অনুপাতের সাধারণ রাশির মান হচ্ছে 10। এটা যদি ইউজ করো তাহলে তোমার অঙ্ক অনেক সহজ হবে, যদি আমার অন্য কোনো প্রশ্নে এরকম এটা লাগে। আর যদি বলো যে না আমরা সরাসরি একদম কোশ্চেন থেকে স্টার্ট করবো, তাও করতে পারো। আচ্ছা, এখন এখানে লেখা আছে যে বর্তমানে বয়সের গড়, মানে সবাই একটা মিলা যদি 140/3 হয়, কত বছর পর তাদের বয়সের সমষ্টি 170 বছর হবে। তাহলে তুমি কিন্তু সেই একদম শুরু থেকে অঙ্কটা করতে পারো। আর যদি মনে করো বি নাম্বার আমার এখানে হেল্প করবে, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি করতে পারবো। তো লেট আমরা বি থেকে পাই। ধরো শুরুতেই লিখে দিলাম যে বি নাম্বার থেকে আমরা পাই, বি থেকে পাই। আচ্ছা, বি থেকে কি কি পাই? বর্তমানে মায়ের বয়স 50 বছর। বর্তমানে পিতার বয়স, তাহলে এখানে ছিল 5x+10, যেহেতু এক্স এর মানটা জানি বি থেকে 60 বছর। 2 × 10 প্লাস 10, 30 বছর। এটা কিন্তু আমরা বি থেকে জ্ঞানটা নিলাম। আর তুমি ইচ্ছা করলে একেবারে সি নাম্বার থেকে ওই এক্স ইউজ করে এইটা ব্যবহার করে বের করতে পারো। এখন বলছে কি যে কত বছর পর তাদের বয়সের সমষ্টি 170 হবে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি কি বছর পর, বা তুমি যে কোনো একটা অক্ষর লিখতে পারো,
পি বছর পরে তাদের বয়সের সমষ্টি 170 বছর হবে। এটা আমরা বললাম যে যদি পি বছর পরে 170 বছর হবে। আচ্ছা, তাহলে এখন পি বছর তো সবার সাথে যোগ হবে, তাহলে এখন কিন্তু আমরা আবার অ্যাকর্ডিং টু কন্ডিশন এটিসি, ধরো প্রথমে যদি আমি স্টার্টিং থেকে লিখি পিতা, পিতা বর্তমান প্লাস পি, পুত্র বর্তমান প্লাস পি, এবং মা ধরো 50 প্লাস পি, এদের সমষ্টি হবে 170। এখন কিন্তু আমরা আমাদের ক্যালকুলেটরটা ইউজ করতে পারি একেবারে শর্টকাট করার জন্য। দেখো, আচ্ছা 60 30 50, প্রথমে লিখলাম 60 যোগ 30 যোগ 50, আচ্ছা 140, আর ওখানে আছে আমার 170, তাহলে 170। তুমি তো আমার মতো ক্যালকুলেশন করো, আর এটা আমি ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি। এত, আর এখানে 3p ডিভাইডেড বাই 3, পির মান কিন্তু মাত্র 10 বছর, তার মানে ডট 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 সিম্পলিফিকেশন করলাম, তোমরা করলাম, এখান থেকে আমি যে জিনিসটা পেলাম পি সমান সমান 10। কত বছর পর তাদের বয়সের সংখ্যা 170 হবে? অ্যান্সার 10 বছর পরে। এই ক্যালকুলেশনটা তুমি নর্মাল ভাবে করবা, লাস্টে ক্যালকুলেশনটাকে ক্যালকুলেটর ইউজ করে ডিভাইডটা করবা। এরকম ডট ডট কিন্তু পরীক্ষা হলে কখনোই দিবা না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এরকম ডট ডট ইউজ করছি। আশা করি সবাই ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা আসার মতো, আশা করি সবাই বুঝতে পারবো, মানে পরীক্ষা আসার মতো কোশ্চেন কিন্তু এটা। আচ্ছা, দেখাও যে এই ঘটনা ঘটবে কখন যদি এবিসি সমানুপাতিক হয়। তো আমরা একটু শর্টকাট করি, কারণ অনেকক্ষণ আমরা একটু দেখাইলাম মডেল কিভাবে করে। এ নাম্বারের জন্য যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে তুমি ওখান থেকে গিভেন দ্যাট সুন্দর করে লেখা তো শিখছই, এ ইস টু বি আর হচ্ছে বি ইস টু সি। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এই নাম্বারের লেফট সাইড দিয়ে আমরা এখন স্টার্ট করি, একটু তাড়াতাড়ি করছি। এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, আর বি স্কোয়ার টু বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে বি স্কোয়ারের রেসপেক্টে আমরা লিখতে পারি এসি, আর এইখানেও এসি টু বিসি প্লাস সি স্কোয়ার। আমরা একটু এদিকে চলে গেলাম, দেখো স্টার্টিং উপর থেকে কমন নিলাম, এ প্লাস টু বি প্লাস সি, আর নিচে আমরা সি কমন নিলাম, এ প্লাস টু বি প্লাস সি। এই আর এই নাই হয়ে গেল, থাকলো কি এ বাই সি। আমার মনে হয় প্রুভড। এই ঘটনাটা সম্ভব হলো কেন? এই যে এবিসি ক্রমিক সমানুপাতি, এই কারণে জাস্ট এইটা ইউজ করছি আমরা। আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, এখন আমাকে বি নাম্বার কোশ্চেনে এইটা প্রুভ করতে বলছে, তার মানে স্টিমের কোনটা লাগবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোনটা ইউজ করে তুমি করবা। তো আমার মনে হয় আমরা এই যে এইটা ইউজ করতে পারি। সরাসরি লিখলাম যে এই ক্ষেত্রে আমরা পাই হিয়ার উই গেট। তাহলে এখান থেকে যদি একটু শর্টকাট লিখি, দেখো এরকম লেখা যায় কিনা। প্রথম লাইনটা যা দেওয়া আছে লিখলাম, এরপরে বলতে পারি এম স্কোয়ার প্লাস 1 টুয়াইস এম বাই এক্স, এটা লিখতে পারি। তো এম গুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে এম স্কোয়ার প্লাস 1 বাই টুয়াইস এম ইকুয়াল টু 1 বাই এক্স। এখন আমার কাছে মনে হয় যে এই যে 1 বাই এক্স আছে তো প্রুভ করার ভিতরে, তাই আমি এটাকে এই স্টাইলে আনার চেষ্টা করছি। এখন যোজন বিয়োজন করো, যদি যোজন বিয়োজন করি
m স্কোয়ার প্লাস 1 টুয়াইস m স্কোয়ার প্লাস 1 মাইনাস টুয়াইস m 1 প্লাস x 1 মাইনাস x। এরপরে দেখো এখানে একটু সাইড নোট দিয়ে দিবা, যোজন বিয়োজন করি। তাহলে m প্লাস 1 হোল স্কোয়ার m মাইনাস 1 হোল স্কোয়ার। ইচ্ছা করলে এটা লিখতে পারি না, রুট ওভার 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে আমরা পাওয়ারটাকে নাই করে দিলাম। দেখো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এগেইন যোজন বিয়োজন। তাহলে m প্লাস 1 m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m প্লাস 1। আচ্ছা, একই রকম ভাবে এখানেও 1 প্লাস এক্স আচ্ছা 1 মাইনাস এক্স। এখানেও কিন্তু তুমি লিখে দিবা পুনরায় যোজন বিয়োজন করে। তাহলে এখানে 1 1 নাই আর m নাই, থাকলো কিন্তু m ইকুয়াল টু root over 1 plus x root over 1 minus x root over 1 plus x minus 1 minus x। আমার মনে হয় চলে আসছে। এর পরের লাইনে একটু সোজা করে দিব, আমার কোশ্চেনে যেরকম থাকে ওইরকম করে দিব। আমরা আশা করি একটা সুন্দর অঙ্ক মানে বুঝতে পারলাম। এটা কিন্তু উল্টাটাও আসে, যেটা প্রুফ করলাম এটা দেওয়া আছে ওইটা প্রুফ করো। তো ইদানিং এই উল্টা ভাবে আসা শুরু হয়েছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরেরটাই যাই। আচ্ছা, পরেরটা সি নাম্বার কোশ্চেন, আমার মনে হয় এইটার সাথে কানেক্টেড। তো এটাও তোমরা দেখছো সবাই। তো এইটা আমার কাছে মনে হয় বইয়ের অঙ্ক। তারপরে যদি এক লাইন একটু দেখাই দিই, একটু চেঞ্জ করা আছে। given that y সমান সমান 10 pq p plus q। তাহলে এখান থেকে আমরা একবার যেহেতু প্রমাণ আমাদের 5p আছে, তাহলে 5p আর twice q p plus q। এখন y plus 5p y minus 5p। ধরো p plus q, এর নাম একটা দিলাম 1 নং, এর নাম 1, এর নাম 2। আবার 1 নম্বরটাকে আমরা ডাক দিই, আমি বলতে পারি y by 5q, তখন এখানে হবে twice p plus q। আবার যোজন বিয়োজন, মানে এটা কিন্তু আমাদের যে প্রুফ করতে বলছে ওটা দেখে দেখে আমরা চেষ্টা করছি। তাহলে twice p plus q twice p minus q। আবারও যোজন বিয়োজন, এর নাম 3। তো একটু হোমওয়ার্ক দিয়ে দিব, 2 যোগ 3 এইটা করলে কিন্তু লেফট হয়ে গেল, আর এটা সিম্পলিফিকেশন করলে 2 চলে আসবে। আশা করি এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, এখন আসো আর একটা কোশ্চেন, যতটুকু আমরা দেখতে পারি ক্যালকুলেটর ইউজ করে। আবুল বাবুল রহিম করিম এই 4 জন 1,95,040 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর শেষে 26,500 টাকা লাভ হয়। উক্ত ব্যবসায় মূলধনে আবুলের অংশ বা বাবুলের অংশ এই সেই দেওয়া আছে। মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। তো আমরা শর্টকাট করার জন্য মনে করো আবুলকে এ, বাবুলকে বি, তারপর কে আছে রহিমকে আর আর করিমকে কে ইউজ করলাম। তাহলে given that আবুল is to বাবুল দেওয়া আছে 2:3, এরপরে বাবুল is to রহিম, বাবুল is to রহিম 4:5, এরপরে রহিম is to করিম, তার মানে 5:6। আচ্ছা, এখন a is to b, b is to এই যদি আমরা সরল অনুপাত করতে চাই,
তাহলে কিন্তু আমাদের মনে আছে যে প্রথম অনুপাতের উত্তর দ্বিতীয়টার পূর্ব সেম হইতে হবে, 3 আর 4। তাহলে আমরা বুঝতে পারছি এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, 8:12 লিখে দিলাম, 4 দ্বারা গুণ করে। এরপর এটাকে 3 দ্বারা 12 মিল করতে হবে, তো 15 3 দ্বারা গুণ করলাম। এখন এইখানে 15 বানাতে হলে কিন্তু আবার 3 দ্বারা 15 ইন্টু 18, তাহলে 3 দ্বারা মাল্টিপ্লাই। তো তোমার কাজ হলো এই যে এইটা আর এইটা সেম হইতে হবে, আর এইটার সাথে এইটা, এই হলো কানেকশন। সেম হইলে আমরা অনুপাতগুলো লিখতে পারবো। তুমি কিন্তু নাম লিখে দিবা, আমি জাস্ট বোঝানোর জন্য শর্টকাট লিখছি যে সরাসরি লিখলাম A:B:R:K, আমার যেটা ছিল। তাহলে সেখানে কি ছিল, 8 ধরো এখানে ছিল তোমার 12:15:6, 18, এই জিনিসটা আমাদের ছিল। তাহলে এইটাই কিন্তু আমার এই নাম্বারের উত্তর। তাহলে এই নাম্বার বুঝতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় নাই। এখন জাস্ট একটা জিনিস দেখায় আমরা যদি শেষ করি, কিছু অংশ তোমরা নিজেরা করলাম, প্রত্যেকের মূলধন কত। তাহলে এইখানে যে অনুপাতের যে যোগফল সেটা যদি আমি দেখাই, দেখো 8 যোগ 12 যোগ 15 যোগ 18, 53। এখন প্রথম জনের আছে 8, তাহলে এখন যদি বলি আবলের 8 অংশ, তাহলে আমরা সরাসরি লিখতে পারি না, 19 5 0 4 0, 1,95,040 এর 8/53। তাহলে কিন্তু তোমার এটা কোনো ব্যাপারই না। তাহলে 19 5 0 4 0 ইন্টু 8 আবুল ডিভাইডেড বাই 53। দেখো 29,440 টাকা, 440 টাকা আবুল বিনিয়োগ করছে। এরকম আবুল, বাবুল এবং রহিম, করিম সবাইটাই কিন্তু আমরা বের করতে পারবো। এরপরের কোশ্চেনটাকে যদি আমরা আরেকটু দেখাই দেই, যে বছর শেষে লভ্যাংশের 60%, এই জিনিসটা কেমনি বাইর করে। যেমন লভ্যাংশ হচ্ছে 26,500, তাহলে 26,500 এর 60% মানে 60/100। তাহলে কত টাকা তারা বিনিয়োগ করছে সেটা আমি জাস্ট একটু বের করে দিব। ধরো 26,500 ইন্টু 60 ডিভাইডেড বাই 100, তাহলে 15,900 টাকা কিন্তু তারা তোমার বিনিয়োগ করছে। এরপরে বাকি টাকা তারা সবার মধ্যে ভাগ করে নিচ্ছে, তাহলে বাকি থাকলো কত। এখান থেকে আমরা 26,500 টাকা মাইনাস করে দেই। দেখো ক্যালকুলেটরে শেষ, 10,600 টাকা কিন্তু বাকি আছে। এই টাকা নিচে কে, করিম এবং আবুল। তাহলে করিম সবাই শেষে ছিল 18/53, এটা হলো করিমের অংশ। আর হচ্ছে আবুল সবার প্রথমে ছিল 8/53, এত টাকা তারা দুইজনে পাইলো। তো আমার মনে হয় আমরা একটু দেখতে পারি যে করিম কত টাকা পাইলো। দেখো এ পাইলো 1600, আর ওই করিম পাইলো 18 ইন্টু 10,600 ডিভাইডেড বাই 53, দেখো 3600 টাকা। তাহলে আমার কাছে মনে হয়
এটা হলো করিম, এটা হলো আবুল। তাহলে আমরা যেহেতু ছোট হাতের করে ছোট হাতে দিয়ে দিলাম। তাহলে কে লভ্যাংশের মধ্যে কে বেশি পাইছে? অবশ্যই করিম বেশি পাইছে। তাহলে করিম কত টাকা বেশি পাইলো, কে কত বেশি পাইলো, মাইনাস করে দিলে হয়ে গেল মাইনাস 1600। দেখলেই বোঝা যায়, তারা বোঝা যন্ত্র যেহেতু আছে। দেখো 2000 টাকা করিম বেশি পাইলো, বেশি পাইলো এবং কত টাকা বেশি পাইলো, 2000 টাকা। আমার মনে হয় আমরা বুঝছি, আমাদের কাছে ক্যালকুলেটর, আমরা খুবই তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমাদের জন্য যে অফারটা আছে, সেই অফারটা তোমরা একটু দেখে নাও। দেখো এই যে তোমার ক্যালকুলেটর অরিজিনাল কিনা সেই জিনিসটা তোমরা একটু দেখতে পারো, এবং কিভাবে সে অরিজিনাল চেক করবা আশা করি সেটাও তোমরা এইখান থেকে, এই লিঙ্ক থেকে, আমরা প্রতিদিনই বলছি আমরা অরিজিনালের সাথে থাকতে চাই এবং এই টেকনিকটাও জানতে চাই যে কিভাবে এটা চেক করা যায়। আমরা যদি পৃথিবীর সবকিছু অরিজিনাল যদি চেক করতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। তো আমরা একটা দিয়ে স্টার্ট করি, আশা করি আমরা এমন কিছু পেয়ে যাবো যে দুনিয়া সবকিছু অরিজিনাল চেক করার উপায় আমরা বের করতে পারবো। তবে শুরুটা তো করতে হবে, তো এটা দিয়ে শুরু করো। আর এই যে নাম্বারটা, এটা লিখে রাখো। এরপরে তোমাদের এখন থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য 10% ডিসকাউন্টে তোমরা অরিজিনাল পাবা, এবং সেটাও এই কুপন, এটাও একটু দেখে নাও। এটা সবচেয়ে হাইলাইটস করা, এই যে ক্যাসিও 10, এইটা তোমরা লিখে নাও এন্ড অ্যাপ্লাই করার চেষ্টা করো। ঠিক আছে সবাই? তো সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। তো আশা করি তোমরা জানাবা কি হলে তোমাদের জন্য আর ভালো হয়, আমরা সেইভাবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকো সবাই।